जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 242। গৃহিণী। কালীমামা বেশ রাশভারী লোক, সকলেই তাহাকে সমীহ করিয়া চলেন। নলিনী দিদি, রাধু, মাকু, রাধুর মা সকলেই মামাকে ভয় করেন। পাগলি মামি যখন খুব বাড়াবাড়ি করেন তখন শুধু বলিলেই হইল, একবার কালীকে ডাকত, অমনি মামি নিজের ঘরে আশ্রয় লইতেন। শ্রীমাও ভাই এর প্রকৃতি বুঝিয়া অযথা তাহাকে চটাইতেন না। তাই রাধুর ছেলের অন্নপ্রাশনের সময় ঐরূপ ব্যবস্থা হইলেও মায়ের জন্মতিথির সময় কালীমামাই বাজার করার ভার পাইলেন। তিনি জন্মতিথির দিন কয়েক পূর্ব হইতেই নানা বিষয়ে খোঁজ খবর করিতে লাগিলেন। একদিন বলিলেন, দিদি, তোমার এখানে যে রকম লোকজন বেড়েছে, এতে আর মেয়ে মানুষ রাঁধুনি দিয়ে কাজ চলবে না। একজন বেটা ছেলে রাঁধুনি রাখা দরকার হয়েছে। আর তোমার জন্মতিথি আসছে, লোকজন অনেক হবে, বাজার হাটও সেই আন্দাজে করতে হবে। বড়দা ছেলে মানুষ, সব সামলাতে পারবে না। শ্রীমা উত্তর দিলেন, দেখ কালী, এ বাড়িতে সব মেয়ের পাল নিয়ে বাস করছি, এর ভেতর বেটা ছেলে রাঁধুনি কি করে রাখি বল? তবে এই যে ছেলেরা আমার কাছে রয়েছে, এরা আমার ছেলে নয়, মেয়ে জানবি। এদিকে ভক্তের ভিড় তো লেগেই আছে, তা বাজার হাট দেখে শুনে করতে হবে বই কি। সন্ধ্যার সময় শ্রীমা বলিলেন, দেখ, এবারে কতুলপুরের হাট কালীকে দিয়েই করাতে হবে। কদিন থেকে ওই জন্যে ঘোরাঘুরি করছে। একটু আলগা না দিলে শেষে চোটে মোটে একটা কাণ্ড বাঁধাবে। প্রসঙ্গক্রমে বলিয়া রাখা ভালো যে এই সময় রন্ধনের জন্য শ্রীমাকে অনেকটা ব্রাহ্মণের উপর নির্ভর করিতে হইত। শ্রীমায়ের সেবায় নিরত বালকদ্বয় ব্রাহ্মণ না হইলেও বুড়ি রাঁধুনি রাত্রে সব রান্না করিতে পারে না বলিয়া ভাত প্রভৃতি ছাড়া অনেক কিছুই তাহাদিগকে প্রস্তুত করিতে হয়। এদিকে শ্রীমায়ের ভাবনা, পাছে গ্রাম্য লোক রাধুর শ্বশুরবাড়ির সহিত এই বিষয় লইয়া জোট পাকায়, তাই তাহাদের সহিত ব্যবহারে মাকে সাবধান থাকিতে হয়। অথচ কালীমামা ও জামাই মনমতো বিনা বাক্যব্যয়ে এ বাড়িতে অনেক সময় রাত্রে আহার করেন। অবশেষে বরদা মামা একদিন নিজেই কথা তুলিয়া সমস্যার সমাধান করিলেন। তিনি বলিলেন, তা দিদি, এইসব ব্রহ্মচারীরা তোমার শিষ্য শুদ্ধ সত্য, এদের হাতে ভাত পর্যন্ত কত পবিত্র। কলকাতার দোকানে খেতে মনে ঘৃণা হয়, খেয়ে তৃপ্তি হয় না। বরদা মামা ও প্রসন্ন মামা এইসব বিষয়ে উদার এবং দল পাকাইবারও লোক নহেন। সুতরাং মা পূর্ব হইতেই ইহাদের সম্বন্ধে অনেকটা নিশ্চিন্ত ছিলেন। 1326 সালের জন্মতিথির অনুরূপ একটি ঘটনাও এখানে বলিয়া রাখিলে মন্দ হইবে না। সেদিনও ব্যবস্থাদি কালীমামার হাতে থাকায় সারা দিন তিনি প্রফুল্ল ছিলেন। শ্রীমায়েরও কোনো চিন্তা ছিল না। কিন্তু বিকালে দেখা গেল মা তাহার ঘরের বারান্দায় ম্লান মুখে বসিয়া আছেন।
সকলের আহার শেষ হইয়া গিয়াছে, অন্যান্য কাজকর্ম গুছাইয়া সকলেই বিশ্রাম করিতেছেন, কিন্তু মায়ের তখনও বিশ্রাম নেই। গোপেশ মহারাজ ইহার কারণ জিজ্ঞাসা করিলে শ্রীমা বলিলেন, বাবা, এই কেলে সর্বনেশে যত নষ্টের গোড়া, অকারণ আমাকে যন্ত্রণা দেয়। এই দেখো, সকলের খাওয়া হয়ে গেছে, ওর খাবার নিয়ে আমি বসে আছি, আসি আসি করে এখনো আসছে না, আমিও বিশ্রাম করতে পারছি না। কালীমামা উৎসবের সর্বময় কর্তৃত্ব চাহিয়াছিলেন, কোথাও হয়তো কোনো ত্রুটি হইয়াছে, তাই শ্রীমাকে শিক্ষা দিতে উদ্যত হইয়াছেন। অবস্থা বুঝিয়া গোপেশ মহারাজ মামার খোঁজে বাহির হইয়া দেখেন মামা খামারে ধানের খড় জড়ো করিতেছেন। তাহার চোখে মুখে ক্রোধের জ্বালা দেখিয়া আর কোনো উচ্চবাচ্য না করিয়া গোপেশ মহারাজ মামার অনুকরণে খড় জড়ো করিতে লাগিয়া গেলেন। একটু পরেই মামার ক্রোধ জল হইয়া গেল। তিনি বলিলেন, বাবা, তুমি এখানে কেন এত কষ্ট করতে এসেছ? গোপেশ মহারাজ সুযোগ বুঝিয়া কহিলেন, মা ভাত নিয়ে বসে আছেন। মামা বলিলেন, দিদি খাবার নিয়ে বসে আছেন? তা তো জানিনি, চলো। শ্রীমা তাহাকে পাইয়া খুব খুশি হইলেন এবং সাদরে বসিয়া খাওয়াইতে লাগিলেন, যেন কিছুই হয় নাই। 1326 সালের জন্মতিথিরই আর একটা ঘটনা উল্লেখযোগ্য। সাধু ভক্ত সকলেই পূজার আয়োজন, দ্বীপ্রহরের ভোগের জন্য রন্ধন, ভজন কীর্তন ইত্যাদিতে ব্যস্ত। সেই সময় গোপেশ মহারাজ বাড়ির ভিতরে গিয়া দেখেন শ্রীমা সেজমামির পথ্যের জন্য ঝোলের ব্যবস্থা করতেছেন। মামি তখন অন্তর্বতনী, শরীর অসুস্থ, অথচ তাহার দেখাশোনার জন্য ঘরে অন্য স্ত্রীলোক নাই। অতএব মাকেই সব করিতে হয়। অদ্য তাহাকে কেন্দ্র করিয়া উৎসব চলিতেছে, কিন্তু তাহার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই নহেন। সন্তান সম্ভবার সেবাই তাহার প্রথম ও প্রধান কর্তব্য। তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কুটিয়া ঘাটে ধুইয়া আনিলেন। রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করিয়া সেজমামির বাড়িতে গিয়া দিয়া আসিলেন। এইসব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটুও বিরক্তির চিহ্ন দেখা গেল না। 1324 সালে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসবের পূর্বে কালীমামা বলিলেন, দিদি, তুমি এবারে এখানে উপস্থিত আছো, পরমহংস মহাশয়ের জন্মতিথি ভালো করে করতে হবে। তুমি এখানে আছো বলে লোকজন কুটুম্ব অনেক সব সাক্ষাৎ করতে আসবে। জন্মোৎসবের পরেই শ্রীমায়ের কলকাতা যাইবার কথা হইতেছিল, তাই কালীমামা সাক্ষাতের জন্য অনেকের আশার উল্লেখ করিলেন। শ্রীমা শুনিয়া বলিলেন, ভাই, তোর মতন আমার ভক্তি বা কোথায়, আর সে শক্তি বা কই যে ঠাকুরের জন্মতিথি উৎসব বাহুল্য করে মনের মতো করে করি। এই গ্রামেই যা আলু কুমড়ো পাওয়া যাবে তাই দিয়ে কোনো রকমে সেরে দিস। আমার শরীর তো দেখছিস, দিন দিন যেন ক্ষীণ হয়ে পড়ছি। কালীমামা কোমর বাঁধিয়া লাগিয়া পড়িলেন এবং উৎসবের দিন সন্ধ্যা পর্যন্ত প্রাণ ভরিয়া লোকজন খাওয়াইলেন। কালীমামা ও বরদা মামার যে ঝগড়ার কথা আমরা অধ্যায়ের প্রথমেই লিখিয়াছি, উহার ঠিক পরে কালীমামা খামারে ভালো করিয়া বেড়া দিয়া এবং উহার ভেতরটা পরিষ্কার করিয়া প্রফুল্ল মনে নিকটে রোয়াকে বসিয়াছেন। সেই সময় মায়ের বাড়ির সামনের রাস্তা দিয়া প্রসন্ন মামার ধানের খামারে বস্তা যাইতেছে।
উহা চলিয়া গেলে কালীমামা একটু ছোট গলায় বলিতেছেন, এই তো পাথর দুটি, সামনের বড় বড় দুইটি মাকড়া পাথর দেখাইয়া কতদিন থেকে এখানে পড়ে আছে, দিদির জন্মস্থানে বসানো হলো না। যদি শরৎ মহারাজকে বলে ওই জমিটুকু দিদির নামে করে নেবার পর আমরা থাকতে থাকতে দিদির একটি মন্দির হয়, তবে কত আনন্দ হবে। ওই পাথর মায়ের জন্মস্থান চিহ্নিত করার জন্য রাঁচির ভক্তেরা কিছুদিন পূর্বে আনিয়াছিলেন, কিন্তু মামারা একমত না হওয়ায় উহা করা হয় নাই। মাতা ঠাকুরানীর দিকে চাহিয়া কালীমামা বলিতেছেন, আমার অংশটি দিদি আমি এখনই লিখে দিচ্ছি, আর সব তুমি দেখো দেখি। আমাকে শরৎ মহারাজ যা দিতে হয় দেবেন। আমার প্রাণের ইচ্ছা এখনই ওটির একটা ব্যবস্থা হয়। এখানে বলিয়া রাখা দরকার, ওই জমির যে অংশ কালীমামার, সেই স্থানটুকু তাহার কোনো কাজেই লাগে না। অপর ভ্রাতারা উহা একযোগে ব্যবহার করেন। শ্রীমা সাধারণভাবে শুনিয়া গেলেন, একটু আধটু উত্তর দিলেন মাত্র। সন্ধ্যার সময় তিনি বলিলেন, দেখো বড়দা, কালই এখন যে কথা বললে, আজ শরৎকে তোমার চিঠিতে সব লিখে দাও। স্বামী শারদানন্দজির ব্যবস্থানুসারে বরদা মহারাজ শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বিষয়ে সবিশেষ জানাইয়া তাহাকে প্রত্যহ পত্র লিখিতেন। কালীর যখন সুমতি হয়েছে, তখন মনে হয় আর দেরি করা উচিত নয়। প্রসন্ন কলকাতায় আছে, বরদারও অমত হবে না। সব বিষয়ে বাগড়া দিত কালী। ও যখন আপনা থেকে ওটির উল্লেখ করলে, তখন বুঝতে হবে এখন হয়ে যাবে। দেখলে না, নারায়ণ আয়েঙ্গার কুঁয়ো করে দেবে বলে কত সাধ্য সাধনা করলে, তা কিছুতেই ও মত করলে না। পরদিন শ্রীমা কালীমামাকে বলিলেন, তোর কথা মতো বড়দা কাল শরৎকে সব লিখেছে। মামা তখনই বলিলেন, তবে দিদি যা মূল্য ধার্য হবে তার উপর আমাকে কিন্তু আলাদা করে কিছু দিতে হবে। আমার সংসার বেশি, আয় কম। শ্রীমা বলিলেন, তা ওরা টের পেলে ওরাও আবার চাইবে না তো? বলা বাহুল্য, কার্যকালে সব মামাই ন্যায্য মূল্যের উপর নিজ নিজ অংশে কিছু অধিক চাহিয়া লইলেন। স্বামী শারদানন্দজি সুযোগ না ছাড়িয়া এবং অর্থের দিকে না তাকাইয়া 1 মাসের মধ্যেই দলিল রেজিস্ট্রি করাইলেন। পূর্বে কুয়া খুঁড়াইবার কথা উঠিয়াছিল। শ্রীমা ফাল্গুন মাসে কলকাতা চলিয়া গেলে ওই জমির এক কোণে বৈশাখ মাসে কূপ খনন আরম্ভ হইল। 1325 সালের মহালয়ার কয়েকদিন পূর্বে প্রসন্ন মামা তাহার যজন যাজনের জন্য কলকাতা রওয়ানা হইবেন। তাই শ্রীমাকে বলিতেছেন, দিদি তুমিও দেশে এলে, আমাকেও এবারে কলকাতা যেতে হচ্ছে। ছেলেপিলেরা সব রইল, যা হয় ব্যবস্থা করো। কি আর বলবো, কালীরই এখন সুবিধা হলো। দেশে জমি জমা নিয়ে ছেলেপিলের সঙ্গে ঘরে থেকেই বেশ সংসার চালাচ্ছে। তুমিও এসে পড়লে। আমাকে এই বয়স পর্যন্ত বিদেশে পড়ে থাকতে হচ্ছে। কথাগুলির একটু আধটু কালীমামার কানে পৌঁছিতেই তিনি আসিয়া প্রসন্ন মামার নিন্দা আরম্ভ করিলেন। দিদির কাছে কাঁদুনি গাইছে টাকা আদায়ের জন্য ইত্যাদি। প্রসন্ন মামা কিছু উত্তর দিতে না পারিয়া বলিলেন, দেখ কালী, তুই আমাকে মান্য করিস আর নাই করিস, এটা কিন্তু জেনে রাখিস আমি দিদির পরেই, এবং তুই হলি আমার পরে। দিদির ওপর তোর ভক্তি কই? আমি দিদিকে যা জানি তুই তার কিছুই জানিস নি, কেবল দিদির টাকা চিনেছিস। শ্রীমা এইসব কথা শুনিতেছেন
আর হাসিতে হাসিতে বলিতেছেন, ভাইগুলি আমার রত্ন বটে, ওরা গলা কাটা তপস্যা করেছিল বলেই আমি ওদের সংসারে পড়ে আছি। শ্রীমা অবশ্য তখন অন্যত্র থাকিতেন এবং ভ্রাতারাই তাহার নিকট সর্বপ্রকার সাহায্য পাইতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।